না, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার পোস্টটাতে মানুষ কত টাইম স্পেন্ড করতেছে। কিন্তু আপনার কস্ট দেখেন, আপনার কস্ট অনেক কম যাচ্ছে, কস্ট যাচ্ছে 0.6 টাকা। হুম। আপনার টাকাতে কনভার্ট করলে 0.6 টাকা, মানে প্রতিটা রেজাল্টের জন্য অনেক কম টাকা যাচ্ছে। যদি এটা নতুন পেজ কারণে এত কম যাচ্ছে, এটা যাবে না। আচ্ছা, এইখানে তাহলে আমরা একটু বুঝেন, এই যে এঙ্গেজমেন্ট না, এর মানে এইখানে আমার পোস্টে অনেকে যারা দেখতেছে আর কি, হয়তো কমেন্টস দেখেন, করে নাই, আমি লাইক আপনাকে করে বলি, নাই। আমি হ্যাঁ, বলেন। লাইক করে নাই, কমেন্ট করে নাই, শেয়ারও করে নাই, কিন্তু সে আপনার ইয়েতে ইমেজটা বড় করে দেখলো বা পোস্টটাতে ক্লিক করে দেখলো। ক্লিক করে দেখলে, ক্লিক করলে বা এবং আপনার পোস্টটা দেখে সে থামলে, এটাই এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, এইভাবে এঙ্গেজমেন্ট হয়েছে এই যে 7,400 না? জি। একটা অর্ডার পাইছেন? হ্যাঁ, পাইছি। 2টা অর্ডার পাইছি। তাহলে তো মোটামুটি ভালোই কাজ করতেছে এটা। এত অল্প টাকায় আপনি ভালোই তো কাজ করতেছে এটা। আপনার 461 টাকায় আপনি 7,000, আপনার রিচ হয়েছে কত হাজার, 14,317 জন মানুষের কাছে রিচ হয়েছে। রিচ মানে গেছে একটা হ্যাঁ, 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 এটা বুঝতে চোদ্দ হাজার পারছি। তিনশো সতেরো জনের কাছে। এবং তাদের মধ্যে আপনার পোস্টের সাথে এঙ্গেজমেন্ট দেখাইছে 7,400। প্রায় মানে সাড়ে কি সাত হাজার আপনার, ধরেন, হ্যাঁ। আপনি একটা দেখেন, আপনার 50% লোকই আপনাকে এঙ্গেজমেন্ট দেখাইছে, মানে প্রায় 50% লোক হুম, হুম, প্রায় 50%। আপনাকে এঙ্গেজমেন্ট দেখাইছে। তাহলে মানে একটা অ্যাডে যদি আপনি 50% লোক আপনি এঙ্গেজমেন্ট দেখায়, আর যদি আপনি একটা অ্যাড তৈরি করতে পারেন যেটার মিনিমাম 25%ও সেল আসে, আপনি 10%, 5% সেল আসে, একটা অ্যাডে যা রিচ করে তার যদি 5%ও সেল আসে, আপনি বোঝেন কত টাকা। আচ্ছা, তাহলে আপনি মনে করতেছেন এটা ভালোই হয়েছে না? হ্যাঁ, আপনার কস্ট হচ্ছে 0.6 টাকা। এটা আবার কেউ পার যেন জিরো পয়েন্ট এঙ্গেজমেন্টে। ছয় সেন্ট 6 সেন্ট হলে হিউজ খরচ। মানে মিনিমাম আপনার প্রতিটা জন্য আপনাকে 6 টাকার মতো কাটবে। এটা কিন্তু টাকাতে কনভার্ট দেখাচ্ছে 0.6 টাকা। মানে হ্যাঁ, 6 পয়সা আর কি। হ্যাঁ, 6 পয়সা। আচ্ছা, আর এইখানে যে গ্রাফটা দিছে, এই গ্রাফটা কি মিন করছে? এই গ্রাফটা এখানে ডাউন হইতেছে। একটু ভাই। ওখানে ভাই, ওখানে এছাড়া দেওয়া সম্ভব না। আপনার কিছু ভিডিও ওখানে দেখতে দেয়, এটা খুব বড় ভিডিও গুলো দেখতে দেয় না, ছোট ছোট গুলো দেখতে ওগুলো সাইড বেশি। না না। জি, তারপর বলেন। আচ্ছা, আর এই যে এই গ্রাফটাতে এখানে যে ডাউন হচ্ছে, এগুলো কি মিন করতেছে মানে এগুলো? আপনাকে এটা, এটা শুরু হয়েছে 6 তারিখ 6 থেকে। তারিখ, হ্যাঁ। হ্যাঁ, 7 তারিখে ভালো ছিল, 9 তারিখে খুব ভালো ছিল। এখন আপনার মূলত টাকার জোর কমে আসছে। আপনার 9 তারিখে 9 তারিখে সে খুব ভালো রেজাল্ট দিতে পারছে আপনাকে। 10 তারিখ। হুম। এই উপরের দেখেন, এটা হচ্ছে কি আপনার উপরে হচ্ছে এঙ্গেজমেন্ট রেজাল্ট। এঙ্গেজমেন্ট আর রেজাল্ট, আর নিচে হচ্ছে টাকার অ্যামাউন্ট। মূলত কস্ট টাকাটা অ্যামাউন্ট, হ্যাঁ। কিভাবে, হুম। কষ্ট কিভাবে। ভাই আপনি দেখেন, আপনার যদি 7,000 মানুষের কাছে গেলে আপনি 2টা সেল পান, এটা কিন্তু সেলের অ্যাড না, আমি আবার বলতেছি, কথা মাথায় রেখে। এটা সেলের অ্যাড না। আপনি একদম নতুন মার্কেটে, আপনি একদম নতুন, সেলের অ্যাড না। এরপরে আপনার 50% মানুষ, আপনি যাদেরকে টার্গেট করছেন তাদের ভিতর, যাদের কাছে যাচ্ছে তাদের ভিতর, তার থেকে 50% মানুষ
সাধারণত অ্যাড দেখলে কেউ যে দাঁড়ায় ব্যাপারটা এরকম না, সবাই মুভ করে চলে যায়। মাথায় রাখবেন এগুলা। যে একটা অ্যাড দেখলে আপনি যেভাবে রিয়েক্ট করেন মানুষের সাথে, মানুষও আপনার সাথে এভাবে রিয়েক্ট করবে। যে জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট না, সেই জিনিস আপনি তাকাবেনই না, মোবাইল কোর করে চলে যাবেন। ক্লিক করা তো থাক দূরের কথা। বুঝতে পারছি। ওই জায়গা থেকে লাইক, বুঝতে ভাবতেছেন যে হ্যাঁ, ভালোই এনগেজমেন্ট হয়েছে। হ্যাঁ, লাইক কমেন্ট কয়টা আছে আসছে? লাইক খুবই কম, মাত্র ১০০, আর কমেন্টস ৯টা। এটার জন্য তো আমি একটু ডিসঅ্যাপয়েন্ট, বুঝছেন? লাইক কমেন্টস এর অবস্থা খুবই খারাপ। শেয়ার হয়েছে কয়টা? শেয়ার হয় নাই, ২টা শেয়ার। ভাই আপনি কিভাবে বলেন যে এগুলা খারাপ? ১০০টা লাইক, এখনকার যুগে ১০০টা লাইক, ভাই কোনো লাইক হইলো ভাই? টাকার টাকার অ্যামাউন্ট 100 লাইক বলতে আপনার পেজের লাইকের কথা বলতেছেন, এই না, না, পোস্টটা পেজে লাইক না, করতেন। পোস্টে লাইক দিছে, হ্যাঁ। তাহলে সেটা আপনি 100 লাইকের কিছু কাউন্ট করতেছেন, এটা কোনো কথা? একটা পোস্টে কয়টা লাইক পড়ে যদি ফ্রিতে দেন? আচ্ছা ঠিক আছে, এটা হোক আস্তে, আস্তে। আচ্ছা এখন এইখানে আপনি হয়তোবা জি, নতুন দেখে আপনি ব্যাপারগুলো দেখতেছেন যে আসলে ব্যাপারগুলো অনেক সহজ, আপনি অল্প টাকা অনেক, এটা কিন্তু আসলে সহজ না। আপনি বাংলাদেশে যদি অল্প টাকা ব্যবসা করা সম্ভব হয়, কিন্তু আপনি যদি এটা ইউএসএ বা অন্য দেশে যাইতেন, আপনার এত কেন, সর্বোচ্চ আপনি 500 থেকে 600 রিচ করতে পারতেন এই 406 টাকা সর্বোচ্চ। তাই? হ্যাঁ, ওইখানে তো ডলার কনভার্ট করলে তো টাকার অ্যামাউন্টই হয়ে যায় না? তাহলে আপনি এরকম মাথায় রাখবেন ডলার কনভার্ট করি, টাকাতে কনভার্ট মাথায় রাখবেন না। আচ্ছা, আর উপরের এই জিনিসগুলো কি ভাই? এই যে এইখানে যে এই ফ্রেশ মানে এই যে লেখাগুলো, নামগুলা, তো এইগুলা সবগুলা এগুলো, একই রেজাল্ট কেন? আমি কি এগুলা ৩ বার লিখছি, ভুল করে এরকম হইছে না না, নাকি? 3 বার লেখেন না, এই যে 3টা নাম দিতে হয় না, ৩ টা নাম দিতে হয়। একটা অ্যাড তাহলে রান করার জন্য 3টা নাম দিতে হয় না? আমার মনে নাই, এইজন্য আমি আরকি ওই যখন তো দিয়ে গেছি। কিন্তু পরে আমি বুঝতে পারছি না যে এতগুলি কেন? এই যে দেখেন এই পোস্টটা এখানে আছে। এই যে একটা অ্যাড দিতে হইলে 3টা অপশন দিতে হয়। হুম, তুমি আরকি কনফিউজ এটাই। এটা রিস্কটা আরো বেশি পেতেন যদি আপনার লেখাটা আরো ছোট করতে পারতেন। লেখাটা ছোট করতে যায়ও না, আর একটু নিচে ২ লাইনের মতো আরো করছে। 2 লাইন হোক আর 1 লাইন হোক, লেখা সিমোড দিলে এটার কষ্ট বাইরে যায়, এবং ইয়েও হয়, এটা এটা রিচও কমে যায়। বলছিলেন ওই এরপর থেকে ভিডিওর ভিতরেই আরো কিছু লেখা ঢুকাবো, ওই উপরের লেখাটা যাতে কম হয় আর ঢুকাবো সেটা। ভিডিও সুন্দর করেন আরো। ভিডিও তো ভিডিও আমি আপনার ভিডিও ছবি যত আকর্ষণীয় হবে আপনার সেল তত বাড়বে। আপনার অ্যাড ভালো হবে, কিন্তু আপনার ওই কন্টেন্টের উপর একটু নির্ভরশীল হয়ে। দেখে দেন, আর হ্যাঁ আমি করতে পারিনি। ভাইয়া যে আপনার এই ভিডিও, অ্যাডটা কি ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথে রান করবে? না এটা উনি মনে হয় ইনস্টাগ্রামে করে নাই, রেট কম। ইনস্টাগ্রামে করছিলেন একসাথে, আমি মনে নেই ঠিক। না, শুধু প্লেসমেন্ট, ফেসবুকে। ইনস্টাগ্রামে প্লেসমেন্ট দেওয়া না, হয়েছিল না, নাকি? শুধু যদি ফেসবুকে সে করছি। চাইতো তাহলে একসাথে দেওয়া যেত, না। সমস্যা নেই। তখন আচ্ছা, কষ্টটা বেশি পড়তো তাই তো? না না, কষ্ট বেশি পড়তো না, ইনস্টাগ্রামে কষ্ট কম আছে মোটামুটি বাংলাদেশের জন্য। এই ভিডিওতে তো আমি চাইলে আরো কিছু লেখা দিতে পারি না ভাই? সমস্যা তো নাই। ভাই এই উপরের লেখাগুলা আমি আপনাকে বলি, একটা স্ট্যান্ডার্ড ভিডিও গুলা দেখবেন আপনার প্রোডাক্ট গুলা কিভাবে শো করে। ভিডিও এই টাইপের অ্যাড দিচ্ছেন আর এখানে ভিডিও লেখা দিচ্ছেন, এই ভিডিও কি লেখা পড়বে না। এখানে আপনার সেল দরকার, অ্যাড দিবেন মূলত সেল মাথায় রেখে, যে আমার কয়টা সেল হইতে পারে এই অ্যাডটা দেখা, মানে প্রোডাক্ট গুলো এইভাবে প্রমোশন করবেন। তো কন্টেন্ট যখন দিবেন, যখন ফ্রিতে কন্টেন্ট দিবেন দেন, সবসময় তো অ্যাড দিবেন না। আপনি যদি হুম, আপনি 10টা পোস্ট দেন, 10টা পরে একটা অ্যাড যাবে আর 9টায় যাবে ডাইরেক্ট কন্টেন্ট, তখন আপনি ইয়ে করবেন, অডিয়েন্সকে কানেক্ট রাখার জন্য বিভিন্ন প্রকার ইয়ে দিবেন, সুন্দর সুন্দর লেখা দিবেন যে আপনার কেন দরকার, কেন কি, এই জাতীয় কথাবার্তা। আচ্ছা। জি, বুঝতে মুজাহিদ পারছি। ভাই, উনি যে চাইলে তো শুধু সেলের জন্য অ্যাড দিতে পারতো না? মূলত ওনার ওয়েবসাইট পেজটা একদমই নতুন, সেলের জন্য অ্যাড নতুন দিলে থেকে সেলের জন্য সেল দেওয়া। আসতো। না, দেওয়া যায় না এরকম কোনো কথা নাই, দেওয়া যায়, সেলও আসতো, কিন্তু প্রাইসটা অনেক বাইরে যেত। ইভেন ওনার এই জিনিসটা এখন নতুন অবস্থায় বুঝতো না, এটা গিয়ে ইফেক্টটা পড়তো ধরেন 1-2 মাস পর, যখন 4-5টা অ্যাড রান করে ফেলতো, তখন তার অ্যাড গুলা ফেসবুক প্রচুর প্রাইস বাড়ায় দিত। সেলের জন্য অ্যাড দিলে আমার একটা সেল হলে তখন কস্টটা কাট কেটে নেয় তাই তো? হ্যাঁ, একটা অ্যাড হইলে কিন্তু
ওইটা ধরেন আপনার যদি অ্যাড খারাপ হয় বা রিচ কম হয়, মানে এটা কিন্তু ধরেন রিচ হচ্ছে 10,000 লোকের কাছে, আপনার সেল হচ্ছে একটা। তাই আচ্ছা আপনার ভাইয়া, মাথায় রাখতে হবে যে 10,000 লোকের টাকাই আপনার কাছ থেকে নিবে ফেসবুক, সেটা একটা ক্লিকের মাধ্যমে। ফেসবুক কিভাবে বুঝবে যে আমার সেল হইছে? ওই যে আমি পিক্সেল সেট করে দেখাই দিচ্ছি যে যদি কোনো অডিয়েন্স আমার চেক আউট পেজ পর্যন্ত যায়, যে পেমেন্ট পেজ পর্যন্ত যায়, তাহলে আমার সেল হয়েছে, এটা তুমি ধরে নিও। এটা ওয়েবসাইটে, তাই তো? হ্যাঁ, ওয়েবসাইট ছাড়া আপনি ওই অ্যাড দিতেই পারবেন না। আচ্ছা। কনভার্সন অ্যাড ওয়েবসাইট ছাড়া দেওয়া যায় না। আচ্ছা ভাই, যদি এটার জন্য আমি কনফিউজ ছিলাম আর কি। ফেসবুকে অ্যাড টার্গেটিং অনেক বিশাল ধরনের পরিবর্তন আসছে, বিভিন্ন কিছু চেঞ্জ আসছে, যে আপনার অ্যাড মোটামুটি ভালোই। কারণ আমার ভিডিওতে আরো কাজ করতে হবে না বুঝলি ভাই? আপনার কন্টেন্টটা ভালো না, মানে আপনি যে ইমেজটা সাজাইছেন এই ইমেজটা সুন্দর না, একটা সেলের জন্য না ইমেজটা। তাহলে আমি আরো ভিডিও আপনি মেন গুলারে ধরেন কি করতে পারতেন, এখানে ভয়েস দিতে পারতেন। আচ্ছা, ভয়েস, ভয়েসটা অ্যাড করতে আমি এখনো পারি না, এই জন্য ভয়েস নিয়ে কি করতেছি না। হ্যাঁ, হ্যাঁ, ভয়েস দিতে পারতেন। মোটামুটি যত ভালো করা যায় ভয়েস দিতে পারতেন। প্রয়োজনে আপনি কাউকে হায়ার করে একটা অ্যাড তৈরি করে নেওয়ান, 5টা অ্যাড তৈরি করে নেন, কত আর নিবে বাংলাদেশ থেকে? বাংলাদেশের লোক অনেক কম টাকায় খাটান যায়। একটা অ্যাড তৈরি করে নেন, কত, একটা 10 সেকেন্ডের একটা অ্যাড তৈরি করে নেন, ওই যখন সেলের অ্যাপ প্রমোট চালাবেন তখন ওইটা দিবেন। কারণ আপনার যদি কন্টেন্টটা ভালো না থাকে আপনি সেল পাবেন না। ঠিক আছে। আর মুজাহিদ আর ভাই, উনি যে অ্যাডটা বানাইলো, উনি ইচ্ছা করলে অ্যাডটা এডিট করতে পারবে না? হ্যাঁ, যে কোনো সময় এডিট করতে পারবে। মানে একই অ্যাড তো এডিট করে তারপরে চালাতে পারবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। পারভেজ ভাই, যে অডিয়েন্স গুলা, এডিটের অপশনটা কোথায় তাহলে মুজাদ ভাই? এইটা অপশনটা অ্যাড টু কার্ডে যান, দেখাচ্ছি। মনে করেন আপনি এই একটা এডিট, মনে করেন এই একটা শেষ, এই অ্যাডের অডিয়েন্স যারা যারা তার সাথে রিয়েক্ট দেখাইছে, মানে এঙ্গেজমেন্ট হয়েছে এই 7,000 লোক, সে আবার নতুন করে 7,000 লোককে টার্গেট করতে পারবে, সবকিছু করতে পারবে। কিভাবে এগুলো একটু দেখে দেন নেক্সট এর জন্য আমার। কোথায় যাব? ব্যাকে যান, এখান হোমে থেকে যান বেরিয়ে না, যাব? হোমে যান না, হোম বাটনে ক্লিক করলে হবে। হোমে আমার এইটা আছে তো, এই যে এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে এই জন্য। এখন এটা যান, এখন এই যে এখানে দেখেন, এই যে অ্যাডটার উপরে ক্লিক করেন, ক্লিক করবো? উপরে ক্লিক করলে উপরে এডিট নামে একটা অপশন আছে, এই যে দেখেন। এডিট এটা? এটা এখনো রান, এটা এখন করতে পারবেন না, এটা এডিট করলে এখন রিচটা কমে যাবে, রেজাল্ট খারাপ আসবে খুব। এটা মানে অ্যাক্টিভ, রানিং অবস্থায় এডিটের কথা বলতেছিলাম, ওই যে আপু যে হ্যাঁ, বললো স্যার দেখো, এটা করতে এইটা করা পারবেন, যাবে। সমস্যা নাই। হ্যাঁ। রানিং অবস্থায় এডিট করা যাবে, কিন্তু এর রেজাল্ট খারাপ আসবে। কেন? মূলত ফেসবুক কি করে, আপনি যখন একটা টার্গেটিং করেন না, একদিন যাওয়ার পর ফেসবুক নিজেকে নিজের মতো করে সাজায় নেয় একটা কাজের জন্য ভালো, কোন ধরনের মানুষ আসলে এটা প্রোডাক্টের প্রতি এটা তো ইন্টারেস্ট। আমি যখন ওই যে পিপল সেট করে দিছিলাম তখনই তো ওইগুলা ওই ফেসবুকে বইলা দিছি, তখন ওগুলোর উপরে বইলে তো দিছেন, অ্যানালাইসিস করবে না? আমি আপনাকে বলি, সবাই, আমি আগে একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড ছিলাম, এখন নাই, হইতে পারে নতুন কোনো ব্যক্তি এখানে ইন্টারেস্টেড আছে, ফেসবুক তার কাছেও নিয়ে যাবে একটা, দেন কে আপনার সাথে কানেক্টেড হইতে পারে, সেটা কি প্রথম দিনে নিতে পারে না, একদিন যাওয়ার পর, মিনিমাম 1 থেকে 2 দিন যাওয়ার পর ফেসবুক এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে। দেন আপনি টার্গেট করছেন হচ্ছে 1 লক্ষ মানুষকে, আমার কথাটা বোঝেন, আপনি টার্গেট করছেন 1 লক্ষ মানুষকে, এখন 1 লক্ষ মানুষের ভিতর কারা আপনার জন্য ভালো ইন্টারেস্টেড, আপনার টার্গেটে 1 লক্ষ মানুষ আছে, আপনার ধরেন বাজেট কম, আপনার বাজেট 700 টাকা, তো এই 700 টাকা দিয়ে যারা ভালো কানেক্টেড, তারা কারা, ফেসবুক এটা নিজের মতো করে নিজে কাস্টমাইজ করে নেয়। এখন যখন আপনি অ্যাডটা দিচ্ছেন এবং আবার আবার হিট করতেছেন একই অ্যাডে, যখন রান করলেন আপনি 7 দিনের জন্য একটা রান করেন, ফেসবুক কিন্তু এটা সেট আপ করে রাখছে যে এই অ্যাডটা এই মানুষগুলোর কাছে অটোমেটিকলি যাইতে থাকবে, একদিন পর একদিন একদিন সিরিয়াল দিয়ে। যখন আপনি আবার হিট করছেন, এডিট করছেন, ফেসবুক কিন্তু আপনার কথার বাইরে কারো কাছে যাবে না, আপনি যেই ইন্টারেস্ট দিচ্ছেন এর বাইরে কারো কাছে যাবে না।
যখন আপনি এটাতে আবার এডিট করলেন, ফেসবুক কিন্তু এটাকে আবার রিশিডিউল করা লাগে, মানে অপটিমাইজ করা লাগে আবারও, তখন এটা কষ্টটা বাইরে যায়, মানে এবং এর রেজাল্টটা খারাপ আসে। ধরেন আপনি 4 দিন চলে গেছে, আবার আবার 4 দিন পরে আইসা আবার এডিট করলেন, তখন অ্যাডটা কি করে, এটা আবার নতুন ভাবে অপটিমাইজ করতে করতে ওইটা ফেসবুক আর করে না, তখন আপনার রেসপন্সিবিলিটি থাকে না এত, অ্যাডের কস্ট বাইরে যায়, আপনার একটা অত ভালো রেজাল্ট দেয় না। আচ্ছা মজিদ ভাই, এখানে এডিট, যেমন, জি আপু বলেন না, শেষ করেন। কিন্তু এডিট বলতে আমি বলতেছি না কন্টেন্টটাই পুরো চেঞ্জ করবে। উনি ধরেন শুধু ভিডিওটা চেঞ্জ করলেও কি ধরবে? হ্যাঁ, সবকিছু যে কোনো কিছু চেঞ্জ করলে, কিন্তু যদি সে একটা অ্যাডটা বন্ধ করে দেয় এবং নতুন করে এই অ্যাডটাকে কপি করে আবার চালায়, এই অ্যাডটাতে ক্লিক করলেই কপি করা যায়, ডুপ্লিকেট করা যায়। দেখেন আপনি, হ্যাঁ, হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লিকেট। করে যদি সে আবার পুনরায় রান করে, সেটা সমস্যা নেই। কিন্তু আপনি প্রাইস একই রাখা, সবকিছু সেম রাখা এই অ্যাড এর ভিতরে যদি আপনি এডিট করেন, এটা কখনো ভালো একটা রেজাল্ট দিবে না আপনাকে। আচ্ছা। আচ্ছা আমি আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, আজকে আর 11 আরেকটা তারিখ। কাজ করবেন আপনি, পেজের হ্যাঁ, লাইক নতুন অবস্থায় বাড়ায় ফেলবেন। প্রচুর অ্যাড দেওয়ার পরে আপনি যদি পেজের লাইক বাড়াতে যান, এটা প্রতিটা লাইকের কষ্ট অনেক বাইরে যাবে। তাহলে এখন কি আমি এটা লাইক পুরো, বাড়ানোর জন্য এই অ্যাড দিতে পারি বলতেছেন? হ্যাঁ এখনো আপনি আগে লাইক বাড়ানেন, ব্যবসা আসবেই স্বাভাবিকভাবে, আগে লাইকটা বাড়ান, তাহলে লাইক বাড়ালে যে আপনি তারা কিনবে আপনার প্রোডাক্টটা এরকম ভাববেন না, কিন্তু না। আপনার অথরিটিটা বিল্ড আপ হবে, যে একটা পেজ এনাদের 1 লাখ লাইক আছে বা 10,000 লাইক আছে, না ভালোই হবে। এটা আচ্ছা। মানুষের একটা ট্রাস্টের জায়গা, কারণ আপনার না লাইক নেই তো এরকম ফালতু, এই এই মানুষের যে যতই অ্যাড দেখান কিন্তু মানুষ অ্যাড বিশ্বাস করে না, হ্যাঁ। এটাও একটা কারণ যে আপনার পেজে গিয়ে দেখে যে আপনার লাইক কম। আর ফেসবুক খুব খারাপ, ফেসবুক আপনাকে নতুন অবস্থায় যত রেজাল্ট দেয় অ্যাডে, পরবর্তীতে এত দেয় না ভালো রেজাল্ট। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আজকে হচ্ছে 11 তারিখ, আমার একটা রান করা হচ্ছে আপনার 12 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তো 12 তারিখের ভিতরে আমার অ্যাডের টোটাল কস্ট দেওয়া হচ্ছে 700 টাকা, আজকে পর্যন্ত গেছে 446 টাকা দেখলাম এখন। তাহলে আজকে 11 তারিখ ফুল ডে বাকি, কালকে 12 তারিখ ফুল ডে বাকি। তো সেক্ষেত্রে এই 2 দিনের ভিতরে কি আমার বাকি অ্যামাউন্ট অনুযায়ী রিচ কি আরো হ্যাঁ, বাড়বে কিনা, হ্যাঁ যে টোটাল টাকাটা স্পেন্ড করার জন্য টোটাল ফেসবুক এই, টাকাটা চেক করে দিবে, সমস্যা নেই। এবং ওইভাবে রিচটাও কি বাড়ায় নিবে সে? যেভাবে, হ্যাঁ এটা স্বাভাবিক, কিছু বাড়াবে ইয়াও করবে। আপনি দেখেন আপনার কন্টেন্টটা যদি ভালো হইতো, আপনার ভিডিওটা শুধু 4 সেকেন্ড করে মানুষ দেখছে, ভিডিওটার এবারে ইয়া অন করে, মানে মিউট না, মিউট অবস্থায় দিলে এটা এঙ্গেজমেন্ট কাউন্ট হয় না একটা ভিডিওর, মিউট অন করে মানে ভিডিওর মিউট, যে সরি এটা কি বলা হয়, ভলিউম বাটন যেটাকে বলি, হ্যাঁ, ওই অন ভলিউম করে। বাটনটা অন করে 0.6% লোক দেখছে, এই যে অ্যাভারেজ এই যে প্লেটা, এইখানে, হ্যাঁ, মানে আপনার কন্টেন্টটা অত ভালো না, আপনার কন্টেন্টের ভিডিও লেন্থ ছিল কত, 30 32 সেকেন্ড। 32 টাকা। তাহলে আপনার কন্টেন্টটা যদি ভালো হইতো, সেটা রেজাল্ট আরো ভালো পাইতেন আপনি, আপনি রেজাল্ট আরো ভালো পাইতেন। 0.4 এটা মানে আপনার ভিডিও কাউকে আটকে ধরে রাখতে পারেন একটা অডিয়েন্সকে। খুবই কম, নাই বললেই চলে। হ্যাঁ, এই যে 7,482 জন অ্যাভারেজ 00.04 সেকেন্ড আপনার ভিডিওটা দেখছে, 7,482, এখন দেখছে মানে কিন্তু ওই যে এটা শুধু চার ক্লিক লাইক করে শেয়ার, ঢুকছে আর ব্যাক করে হ্যাঁ আসছে। মানে মিউট ভলিউমটা অন করছে বা ক্লিক করে ভলিউমটা অন করছে, ভলিউম অফ থাকলে মিউটে এটা এঙ্গেজমেন্ট হয় না। আচ্ছা। যে আপনি কোনো অ্যাড দেখছেন এবং ভলিউমটা, এখন আপনার কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট আছে, আপনি যে প্রোডাক্টটার প্রতি মানুষ ইন্টারেস্টেড আছে, আপনি যে মানুষকে টার্গেট করছেন, কিন্তু আপনার এদেরকে আপনার অ্যাড এত ভালো অ্যাড হয় নাই যে যাদেরকে ধরে রাখা পসিবল ছিল। আপনার যদি 50% ধরে রাখতে পারতেন, আপনি জানেন 32 সেকেন্ড, 15 তো সেকেন্ড। মিনিমাম হ্যাঁ। 15 সেকেন্ড 20 সেকেন্ড যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারতেন, আপনি সেলও বেশি পাইতেন, কারণ জি আপনার জি। মূল পয়েন্ট গুলো পরে আসবে, হয়তো বা লেখার মূল পয়েন্ট গুলো পরে আসবে, তার গুরুত্বপূর্ণ সে পরে বলবে। 4 সেকেন্ডে সে একটা আপনার প্রোডাক্টের গুরুত্ব সে বুঝবে না। ঠিক। এখন আপনার টাকা স্পেন্ড করে লাভ নাই যদি আপনার কন্টেন্ট খারাপ হয়, কারণ ফেসবুক আপনার থেকে যেভাবে হোক টাকা কাইটে নিবে, ফেসবুক মনে করেন না ফেসবুক আপনাকে লস দিবে আপনার জন্য, আপনার ভুলের কারণে ফেসবুক আপনাকে লস দিবে না। তা তো অবশ্যই।
ওর সাথে তো আর কন্ট্যাক্ট যেমন সেল করে দিব, ওর লগে তো কন্টিনিউয়াস একটা এনগেজমেন্ট বাড়াবে দিচ্ছি। না না, সেল করে দিলেও এটা ভাববেন না যে সেল মানে ফেসবুক ফেসবুক বলেন, কোন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, টুইটার বলেন, গুগল বলেন, পিন্টারেস্ট বলেন, এডিট বলেন, কোন সোশ্যাল মিডিয়াই আপনাকে সেলে টাকা কাটে না। সবাই ইমপ্রেশন, আপনি দেখেন ইমপ্রেশন কত হয়েছে আপনার, একটা নিচে যান, মাউস স্ক্রল করেন, এখানে এখানে টোটাল ভিডিও প্লে হচ্ছে, আপনার টোটাল ভিডিওটা প্লে করছে কত লোক একটু দেখেন, 18,533 জন আপনার ভিডিও তাদের কাছে প্লে হয়েছে। ভিডিও তো ফেসবুকে অটো প্লে হয়ে যায় না, 18,533 জনের কাছে প্লে হয়েছে। এর ভিতরে মাউ- কি ভলিউম বাটন দিয়ে প্রায় 7,500 ধরে। 7,842 জন দেখছে। নিচে যান, আর ইয়ে দেখাবে, ইমপ্রেশন দেখাবে, কোথায় দেখাচ্ছে একটু ইয়াতে যান, মূলে যান, মূল একটাতে যান, আগের মতো হোম পেজটা যান। হোম পেজে হ্যাঁ ভাই ওনার টার্গেট লোকাল টার্গেট না? হ্যাঁ, হোম বা বিজনেস হোম বাটনে ক্লিক করেন কেন আপনি? এই পারভেজ বাটনে ক্লিক করলেই তো হয় না। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ তো। ভিউ অ্যাড না। আপনি ইমপ্রেশনটা দেখেন, আপনার ইমপ্রেশন হয়েছে, আবার কাইটা দিলেন কেন, আগের জায়গায় যান। এখানে আপনার একটা ইমপ্রেশন হয়েছে 22,388 জন লোকের কাছে। এই ইমপ্রেশন কি বোঝাচ্ছে এটা? এই বুঝতে ইমপ্রেশন পারলাম। হচ্ছে যে একই একই ব্যক্তির কাছে সেটা 5বারও দেখাইতে পারে, স্বাভাবিক। এটা ইমপ্রেশন মানে এক ব্যক্তির সামনে কতবার না, একবার কয়বার, কতজন ব্যক্তির কাছে দেখানো হয়েছিল, সেটা একই ব্যক্তির কাছে 2বার হইতে পারে, 3বার হইতে পারে। আচ্ছা, যদি 3বার হয় তাহলে তিনবার তিনবার ইনফরমেশন হয়েছে। ইমপ্রেশন। হ্যাঁ, দেখা তাহলে এই হয়েছে। এই এই ইমপ্রেশন আর এই যে রিচ, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে অনেক পার্থক্য। একটু বলেন। ইমপ্রেশন হয়েছে একটা নিয়ে গেছে ফেসবুক একজনের ওয়ালে, হুম, মানে একজনের ওয়ালে দিয়ে গেছে, এবং একজনের ওয়ালে 2বার 3বার যতবার খুশি ফেসবুক নিতে পারে। রিচ দেখায় নাই, সে রিচ মানে হচ্ছে সে সে আপনার সাথে অ্যাক্টিভিটি আর একটু বেশি দেখানো। মানে 14,345 জন মানুষের কাছে রিচ হয়েছে কত, ইমপ্রেশন হয়েছে 22,000। মানে একজনের কাছে সাধারণত আমরা পার্সেন্টেজ হিসাব করলে বোঝা যায় 1 পয়েন্ট সামথিং বার এভারেজ রিচ হয়েছে। মানে কেউ কাছে 2বার হয়েছে, কেউ কাছে 3বার হয়েছে, আবার কেউ কাছে শুধু একবার হয়েছে। মানে একটা দেখাইছে, একই ব্যক্তিকে যতবার দেখাইছে, কিন্তু রিচ তো একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে একবারই রিচ করা পসিবল। আচ্ছা, আর ওনার কাছে যদি 3বারও যায় ওইটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে, হুম। তাই বলতে? হ্যাঁ, মানে এখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আছে তাহলে এই যে 14,000 সামথিং না? 14,000 সামথিং। আর এই 14,000-এর সহ এবং আর নতুন ব্যক্তি বা নতুন নতুন ব্যক্তিরা ব্যক্তি এই না, 14,000-কেই এই 14,000কেই 22,000 বার দেখাইছে। 22,384 বার দেখানো হয়েছিল। আচ্ছা, বুঝতে পারছি। ওনার টার্গেট অডিয়েন্স কতজন ছিল? বাংলাদেশ মানে 1.5 কত, লাখ। 1.5 লাখের মতো। 7 দিনে, আর ওনার হচ্ছে 6 দিনে হচ্ছে এই আসছে 18,000 সামথিং। হ্যাঁ, আজকে আর কালকে দিন বাকি, 11 আর 12 তারিখ। এর ভিতরে আর কত, 2,000 বাড়বে নাকি আনুমানিক? 0.6% হিসাব করেন। টাকা কি ফুলি কেটে নিবে না? হ্যাঁ, তার যত রেজাল্ট দিবে, যত তত রেজাল্টে টাকা কাইটা নিবে। তাহলে ওই অনুযায়ী রেজাল্ট আরো বাড়তি আসার কথা এই 2 দিনে, যেহেতু অ্যামাউন্টের পরিমাণ ওইখানে তুলনামূলক যতটুকু স্পেন্ড হয়েছে 6 দিনে তার চেয়ে বেশি আছে। তাহলে হ্যাঁ 6 দিনে 60% স্পেন্ড হয়েছে, 60 বা 65। এখন এই 2 দিনের জন্য 35%-এর মতো ব্যালেন্স আছে। 1.5 লাখ হলে তো ভাই 40,000 এক্সপেক্ট করাই যেত, মুজাহিদ ভাই। হ্যাঁ, অ্যামাউন্ট কম তো, অ্যামাউন্ট যদি আরো বেশি হইতো তাহলে এমন, সেক্ষেত্রে 1.5 লাখ সে কভার করে নিত যদি আমি আরো বেশি অ্যামাউন্ট দিতাম, নাকি মুজাহিদ ভাই? হ্যাঁ আপনার যত টাকা অ্যামাউন্ট দেবেন ততই। ওই কারণ টোটাল আপনি যে অডিয়েন্স। টার্গেট কম, মানে ব্যক্তি কম দিছেন কিন্তু আপনার বাজেট বেশি দিছেন, তখন কি করে একই ব্যক্তির কাছে ইমপ্রেশন বারবার করাবেন? ইমপ্রেশন বাড়তে, বুঝতে পারছি। আর ফেসবুক একটা রিচ হইলে অটো মানুষের কাছে সাপ্লাই দেয় না? ফেসবুক কিন্তু খুব খারাপ, মানে আপনাকে অটোমেটিকলি ফ্রিতে রিচ আপনাকে সহজে দেয় না।
মানে ফ্রিতে রিচ। এখন আপনি এই যে দেখছেন, এই যে এই অ্যাডটা দিছেন না, এই অ্যাডটা দেওয়ার পরে যখন একটা ফ্রিতে অ্যাড দিবেন, মানে কোনো টাকা খরচ দেখবেন, তার মিনিমাম খুব ভালো একটা রেস পাবেন। এরপরের অ্যাডটা আপনার কোনো কষ্ট নাই, কিন্তু অ্যাড এই যে বলতে আর কি 7,000 পোস্ট মানুষ, যে দিব নাকি? হ্যাঁ পোস্টটা দিবেন, যে আপনি 7,000 মানুষ রেজাল্ট দিচ্ছেন না, দেখবেন ওইটাতে আপনি মিনিমাম হইলেও অল্প কিছু হইলেও রিস্ক পাবেন। কিন্তু আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক, আপনার আর কোনো রিস্ক পাবেন না, মানে একটা লাইক কমেন্ট কিছু পাবেন না, রেজাল্ট রিচই হবে না, মানে ভিডিওটা কেউ দেখবেই না, ইমপ্রেশনই হবে না ভিডিওটার। আচ্ছা, ওই ফ্রি অ্যাড গুলাতে বা পোস্টে তো ইমপ্রেশন এইগুলোর ডিটেইলসটা কি পাওয়া যায়? হ্যাঁ নিচেই তো লেখা থাকে, একটা প্রতিটা ফেসবুক পোস্টের নিচেই থাকে তো, এই এই ভিডিওটা কয়জনের কাছে রিচ হয়েছে, কয়টা ইমপ্রেশন হয়েছে, সবকিছু। ওই যে ইনসাইডে গেলে কিছু ইনফরমেশন আছে, আপনি দেখতে ভালো করে। ঠিক আছে, জি বলেন আপনি স্যার। পোস্টের নিচেও দেখা যায়, কি হ্যাঁ জানি পোস্টের আপনি নিচে, কিন্তু এঙ্গেজমেন্টটা দেখা যায়। এর থেকে ভালো, মানে ফেসবুক, দেখা যায়। ফেসবুক থেকে ভালো রেসপন্স পাওয়া যায় হচ্ছে ফ্রিতে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং করে হ্যাঁ, আপনি ওটাই বলতেছি যে অনেক পারভেজ ইনকাম ভাই করা আপনি যায়। ইনস্টাগ্রামে কেন দিলেন না, একটা দুইটা একসাথে মূলত রান ওনার করতে? ওনার প্রোডাক্ট অডিয়েন্স আমার মনে হয় না ইনস্টাগ্রামে আছে। যেটাই উনি হোক যেই ইনস্টা, টাইপের প্রোডাক্ট হ্যাঁ সেল করে, মাশরুম তো হ্যাঁ, কারণ গ্রসারি আইটেম তো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে অডিয়েন্স আছে। ইনস্টাগ্রামে অডিয়েন্সটা হচ্ছে সব টিনেজ অডিয়েন্স পাবেন ইনস্টাগ্রামে। একটু মিডল ক্লাস অডিয়েন্স কিন্তু, সরি, মিডল রেঞ্জের অডিয়েন্স ইয়েতে পাওয়া যায় না ইনস্টাগ্রামে তেমন। টেনেজের প্রোডাক্ট হইতো, ধরেন একটা টি শার্ট হইতো, তারপরে এই জাতীয় প্রোডাক্ট গুলো হইতো, এটা ইনস্টাগ্রাম আপনি হিউজ পাবেন। কি কারণ বলেন, মেয়েদের, যেমন মেয়েদের আইটেম, গ্রসারি আইটেম গুলা চালডাল.কম তো আমি ইনস্টাগ্রামেও অ্যাড দেখি মনে হয়। ভাই চালডাল.কম এর বাজেট হচ্ছে আপনার হাজার হাজার ডলার। তারা সব জায়গায় অ্যাড দিতে পারে, কি বলি, এরা সব জায়গায় অ্যাড দেয়। না ভাই আমি বলি হোম গ্রোসারিও কিন্তু ইনস্টাগ্রামে চলে, আচার টাচার বলেন বা হোম ইয়ে ভাই বলেন, খাবারের আমি চালান, আচার বলেন, হোম বলেন, এগুলো হোমমেড ফুড। ইনস্টাগ্রামে হোমমেড চলার যে কারণ ফুড হচ্ছে গুলো এগুলো ছেলেদের তো টার্গেট ইনস্টাগ্রামে বাড়া। অনেক আছে। হ্যাঁ হোম ফুড এগুলা কিন্তু ইনস্টাগ্রামে বহুত চলে। ইনস্টাগ্রামে টার্গেট, এগুলা মেয়েদের করা হয়, ছেলেদের না। তো আচ্ছা, ওনার অডিয়েন্স খালি মেয়ে এই ক্ষেত্রে নাকি, একটু পরামর্শ নেই। সরি ছেলে তাহলে আমার, নাকি? হ্যাঁ, আমার অডিয়েন্স গুলো তো ফিমেলরা। আমি আমি আপনাকে দেখলাম বলি, যে পোস্টে যারা লাইক করছে মজিদ ভাই, তার না 80% এর উপরে হচ্ছে ফিমেল, বুঝছেন? আর আপনি, 10%। আমি এবি টেস্টিং যেটা বলা হয়, যে আপনি হ্যাঁ, বিভিন্ন টেস্ট করে দেখেন যে আপনার রেসপন্সটা কোথায় ভালো আসতেছে, সেটা এরপরে একটু এটা ইনস্টাগ্রাম এবি হোক, টেস্টিং চালানো যায়। হ্যাঁ বুঝছেন? সেটা কোথায় রেজাল্ট আসতেছে ভালো, এবং কাদের টার্গেট করে আপনার ভালো আসতেছে। আমি মুখস্থ বিদ্যা যতই বলি, হ্যাঁ, আমি আপনাকে বলতে প্র্যাকটিক্যাল পারি যে ব্যাপারটা। একদম মুখস্থ যে আপনি ইনস্টাগ্রামে যাবেন না, এটা আমার মুখস্থ কথা। যে আমি একটা অনুমান করি যে ইনস্টাগ্রাম আপনি সাধারণভাবে আপনি দেখবেন ইনস্টাগ্রামে 10 রিচ হয়। এখন আমার হ্যাঁ, কথা কোনটা, যে আমার রিচ হইলে আমার দরকার না, দেখুক, দেখলে আমার লাভ নাই, আমার যারা কিনার মতো লোক তারা দেখতে হবে। আমার কথা হচ্ছে এটা, যে আমার প্রোডাক্টটা যদি কেউ কিনে, তাদের দেখানো উচিত। আর আমার হ্যাঁ। অযথা ওই মানুষ দেখে লাভ নাই যারা কিনবে না কোনোদিন আমার প্রোডাক্টটা। অ্যাড মানি এটা, যেটা সেটা যেই অ্যাডই দেন না কেন, হ্যাঁ, এটা সেল তাকে করার আপনি, উদ্দেশ্যে তো একটা। সে আপনার পেজে লাইক দিল, সে লাইক দিল কিন্তু আপনার সাথে কিনলো না প্রোডাক্ট, ওই লাইক দিয়ে দরকার নাই। বাট এই মাশরুমে কিন্তু টার্গেট অডিয়েন্স ফিমেলই হবে বেশি, মানে আমি নিজেও কিন্তু মাশরুম খুঁজি। তাহলে হ্যাঁ, অর্ডার আমার দিছেন আমারও একটাও? ফ্রেন্ড অর্ডার কি, আমি তো সুপার শপ থেকে কিনি, বাট আমি যেটা খুঁজি এই সুপার শপে বাটন মাশরুম গুলা বেশি পাওয়া যায়, যেটা এখন ইয়া দেখাচ্ছে, ভাই দেখাচ্ছে পারভেজে বাটন মাশরুম, বাট আমি খুঁজি হচ্ছে একটা আছে পাতা, মানে একটু বড় পাতার শেপে থাকে। হ্যাঁ, ওইটাই তো আছে আমার কাছে। ওইটা আমি নিজে, আমার ফার্ম, এই যে ওয়েস্টার যেটা, তাজা হ্যাঁ ঝিনুক যেটা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা পাওয়া যায় না কই কিন্তু সুপার শপে। আপনারা, আপনি এটা তো হ্যাঁ, একটা এটা খুব অর্ডার সুপার কম দিলেন, শপে পাওয়া যায়, পাওয়া খুব যায় কম না। পাওয়া যায়, খুব পারস ভাই কম পাওয়া একটা পাওয়া যায় না যায়। অর্ডার বলেছে। দিচ্ছেন, আপনি মুখে তাহলে তো মুখে বলতেছে না না, কোনো অর্ডার টর্ডার দেয় না ভাই, বিচার দিতেছি। তাহলে না তো না লাভ নাই। আমি তো বলতেছি এবং যে এটা আমার আমি ফার্ম, নিজের আমি তো ফার্ম। আচ্ছা, হ্যাঁ তো আমি ইভেন পারস ভাই এমনি এটাও বলছে যে না, একদিন সবাই আসতে সে ফ্রিতে খাওয়াবে সবাই, তাও হ্যাঁ, আসছে। হ্যাঁ, তাহলে কি আশা কি এসব বন্ধ বিজনেস নাকি, ভালো। এখনো আশা তো যাবে। পারভেজ ভাই হ্যাঁ। ভবিষ্যতে আমাকে ভুলা যায় না, হ্যাঁ আমি কিন্তু না আমার না, ইচ্ছা আছে আপনি আমার তো এখনই বিজনেসের ভুলে নাম গেছেন, আর আর ভবিষ্যতে না না ভাই ভুলবো এটা তো অনেক বড় অর্ডার বিষয়। আপনি যদি দেন তাহলে সুপার তো শপ থেকে মাশরুম কিনে খান বলতেছেন, আর আমার আমি তো ফার্ম, নিজের অ্যাড আমি তো দিতেছে, এগুলো নিয়ে এখন আলাপ না হইতেছে, বর্তমানে মাশরুমের না, কোনো অর্ডার পেলাম না। বহুত আমি তো আগে, বলি নাই, মুজাহিদ বহুত ভাই তো আগে। তাও বলছে।
শোনেন না, এটা ধরেন বহুত আগে, আমার আমি কথা কোনটা, এখনের কথা বলতেছি না, বাট আমি এখন এমনি দেখছি। যদি আপনি একটা দুইটা অর্ডার করতেন তাকে, কি জানি পারভেজ ভাই, হ্যাঁ শুনছি। এই মাশরুম গুলা কিন্তু হিন্দুরা বেশি খুঁজে, কারণ হিন্দু অনেক ভেজিটেরিয়ান থাকে, তারা কিন্তু হচ্ছে হ্যাঁ, ওই এই যে একটা ইয়া ভালো খুঁজে। আইডিয়া পাইছেন। ঠিক আছে, আমি এখানে আপনাকে আপনি বলছি। রিলিজিয়ন অনুসারে টার্গেট করতে পারেন, যে হিন্দুদের হ্যাঁ, টার্গেট করতেছেন। আমি ব্যক্তিগতভাবে ওইভাবে টার্গেট করে আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে হিন্দুদের, কারণ তারা ওই আপনার মাংসের যে প্রোটিনটা এটা খুব কম নিতে পারে। এই খাসির মাংস প্রাইস হবে বেশি হওয়ার কারণে সবসময় কেনা সম্ভব হয় না। আর হ্যাঁ, তো গরুর মাংস তারা তারা খায় সবসময় না। মাশরুমটা আর নেই। মুরগিতে ওইভাবে প্রোটিনটা নাই। তো মাশরুমটার উপরেই তারা প্রোটিনের উপরে অনেকটা বেস করে। আর তাদের মধ্যে এই জড়তাগুলো নেই যেগুলো ব্যাঙের ছাতা, তুলনামূলক আমাদের মুসলমানদের চাইতে তারা অনেক পড়া। আমি না, ব্যক্তিগতভাবে তাহলে আপনি টার্গেট করি। নেক্সট অ্যাডটা দিতে পারেন, যে শুধু হিন্দুদের টার্গেট করে একটা অ্যাড দেন। হ্যাঁ দিব। আর এগুলো তো এখন ওই টেস্টিং পর্যায়ে আছে। এরপরে একটা আমি দিব হচ্ছে লাইক বাড়ানোর জন্য, তাহলে বুঝছেন? হুম। আর সাদে আপু আপনি ইয়ে করেন, ওনাকে অর্ডার দিন, তাহলে ওনার কাস্টমার লিস্টে আপনার নামটা, আমি তো ওয়েবসাইটে যে ফোন নাম্বার অর্ডার রাখা দিবে দিতে পারি না। আরে কিছুদিন আপনার পর। কি ওয়েবসাইটে দেওয়া লাগে? এভাবে বইলে দিলে তো হয় ক্লাসে। নাকি? হ্যাঁ, ডাটাবেজে আচ্ছা, রাখে ও কিছুদিন পর আচ্ছা পর ভাই, মেসেজ দেখ দিতে ভাই, আরেকটা হবে। কথা। আমি যদি ওনার পেজে মানে ভিজিট করি, হ্যাঁ, ঠিক আছে, আমি একবার ভিজিট করলে আর ধরেন একই দিনে যদি 3-4 বার ভিজিট করি, এখন এটা কি ইন্ডিভিজুয়াল কাউন্ট করবে না, নাকি একই পার্সন ভিজিট করতেছে দেখে একবার কাউন্ট করবে? আপনার ইমপ্রেশন বেশি কাউন্ট করবে, কিন্তু ইন্ডিভিজুয়াল একজনই আপনি। রিচ দেখাবে আচ্ছা, একজনই। ইমপ্রেশনটা বেশি আসবে তাই তো? আর এঙ্গেজমেন্টটা? এঙ্গেজমেন্ট একটাই, ও আচ্ছা। কিন্তু একই ব্যক্তি যতবারই এঙ্গেজমেন্ট করেন একবারই। জি, আমরা বুক মার্কিং এ যাচ্ছি। জি। মনে করেন এটা একটা বুক মার্কিং সাইট, এটা একটা বুক মার্কিং সাইট। এখানে আমার সাইন আপ করতে হবে ফার্স্ট। আমার কাজ বুক মার্কিং বা প্রোফাইল ব্যাকলিং, এগুলাতে মেন কাজ হচ্ছে আপনাকে প্রোফাইলটা খোলা, এটা একটু কষ্ট, এছাড়া কিছু না। আমাকে আগে সাইন আপ করতেছি আমি। আর আরেকটা ইয়ে বলি, এই যে বুক মার্কিং করতেছেন, তারপরে এই জাতীয় কাজগুলা সব কিন্তু গুগলকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সব সময়। জিমেল দিয়ে কাজগুলো করবেন না, কাজগুলো করবেন ইয়ান্ডেক্স বা আউটলুকে মেল দিয়ে বা ইয়াহু মেল দিয়ে, গুগল না। গুগল তার নিজস্ব প্রোডাক্ট সে নিজে ট্র্যাক করতে পারে সহজে, কারণ অন ইয়ান্ডেক্স তাকে কিন্তু এত পারমিশন দিবে না, বা আউটলুক ইয়াহু এগুলা তাকে এত পারমিশন দিবে না। এই জন্য ইয়ান্ডেক্সটা প্রেফার করেন, কারণ ইয়ান্ডেক্স গুগলকে কোনো তথ্যই দেয় না। আউটলুকও করতে পারেন, আউটলুকও সমস্যা নেই। ইয়াহুটাও অ্যাভয়েড করার চেষ্টা করেন, কারণ ইয়াহুটা গুগলের অনেকটা নিয়ন্ত্রণে। এই যে ওয়েব 2.0 যে খুলবেন, যতগুলা খুলবেন সবকিছু গুগলের বাইরে রাখবেন, শুধু ব্লগার্স ছাড়া। আমি মেইল অ্যাড্রেস দিচ্ছি। আর এক এক জায়গায় এক এক নাম দিবেন, সব জায়গায় এক নাম দিবেন না অ্যাকাউন্টগুলা খোলার টাইমে। ভাই আমি আপাতত একটা দিয়ে দিই।
আমার ইদানিং আমার কম্পিউটারটা হ্যাং করে, তার মানে কিছু বুঝতেছি না। ভালো হয়েছে। কি বদলা দিলেন নাকি? না না, বদয়া কেন দিব? এগুলা অটো অটো লাগে। কি 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 এমন দোষ করলাম ভাই? হইলো কিছু। দোষ তো করেন নাই। ওই যে গতকালকে এক্সাম নিয়ে কথা বলতেছিলেন, এই জন্য মনে হয় হ্যাং হয়ে গেছে। কিছুই করতেছে না। অন্যগুলা কাজ করতেছে শুধু, এটা বলার পর ছাইড়া দিছে বুঝছেন। হুম, আশীর্বাদ। বলতেছে এটাতে অলরেডি খোলা আছে, তাহলে লগ ইন করি, যদি এটা খোলাই থাকে। পাসওয়ার্ড কি এই তো মনে নেই। এটা ইয়ে করি, খুলছি কবে এই জিমেল দিয়ে মনে নেই আমার, ঠিক পাসওয়ার্ড মনে নেই। এটা কি দেয়? আর ARN
হুম, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। তো অপেক্ষা করি মেইল আসা পর্যন্ত। মেইল আসার আগে পর্যন্ত আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনটাতে টাইম ওয়েস্ট করবেন না, যে এটা মেইল আসতে দেরি হচ্ছে এটার জন্য আমি অপেক্ষায় দাঁড়ায় থাকবো যে মেইল যখন আসে তখন আমি ভেরিফিকেশন করবো তারপরে কাজ করবো, এটা না। যখন যেটা এটা অপেক্ষা করেন ওটা ওটার মতো থাকুক, আপনি মার্ক করে দিয়ে চলে যান যে আপনি এটাতে কাজ করেন না। ধরেন আমি এটাতে কাজ করতে পারি না, আমি এটা যে কোনো একটা কালার দিয়ে মার্ক করে গেলাম যে এটা মেইল আসে না। অ্যাকাউন্ট খুলছি ঠিকই আমি, এটা পরবর্তীতে গিয়ে আমি খোঁজ নিব এটা যে মেইল আসছে কি আসে না। এখন আমি কি নিউ লিঙ্ক দেন আমি একটা এই দিই টাইটেল।
যদি আপনি চান যে ছবি দিতে ডিসক্রিপশনে আমরা একটা কি কাজ করি, ডিসক্রিপশনের কন্টেন্টে কিছু কোনো একটা অংশ দিয়ে দিবেন। আমার এই কাজটা শেষ, আমি এটা সাবমিট করে ফেললাম। এখন আপনি যদি ক্লায়েন্টকে কাজ দিতে চান, যদি একবার দেখাইছি আবার দেখাই দিই, ক্লায়েন্টকে যখন কাজ দিবেন তখন কি করবেন, এই যে এই অবস্থা একবার ইয়ে করবেন, এটা আসবে না, একটা নিউ লিঙ্ক নেই, এই যে আপনি সব দিলেন, দেওয়া হয় না আপনাদের, ধরেন এই যে ডিসক্রিপশন লিখলেন, ভাই স্ক্রিন দেখা যায় না। এগুলো এই যে এখন আমার সাবমিট করব, এখন একটা স্ক্রিনশট নিব, আপলোড দিব, কপি করে যেখানে পেস্ট করার কথা ওখানে পেস্ট করে দিব। ধরেন আমি যদি এই লিস্টে এখানে রাখি, আমি এখানে একটা লিঙ্ক রাখবো যেখানে পেস্ট করে, এবং আমার যখন সাবমিট শেষ, যদি এটা আমার ডুপ্লিকেট মেল দেখাচ্ছে যে একই পোস্ট দুবার করতেছে, এরপর যে আমি সাকসেসফুল ভাবে বুকমার্ক হয়ে গেছে, এই যে। আর একটু ওয়েবসাইটের ইউআরএলটা রাখবেন সহ, ওয়েবসাইট ইউআরএলটা যাতে দেখা যায়, যে যদি সে ভেরিফাই চেক করতে চায় সে যাতে চেক করতে পারে। এরপরে আপনি কি করবেন, মানে আমি যে ফর্মটা দিছিলাম, যদি আপনার দেওয়া হয়েছে কিনা ওইভাবে, যে আফটার লিঙ্ক বিফোর লিঙ্ক, এটা যাতে সে যখন ইচ্ছা তখনই সে চেক করতে পারে। কারণ আপনি এগুলা বুকমার্ক করতেছেন, সাথে সাথে যে সে ব্যাকলিঙ্ক পাওয়া যায় ব্যাপারটা এরকম না, তার জন্য অনেকদিন টাইমও লাগতে পারে, বুঝছেন। এই সে চেক করলো যে আপনি কি কি দিছেন, কি কি ইনফরমেশন তার ওয়েবসাইট দিছেন, টাইটেলে কি দিছেন এবং রেডি করছেন কাজটা, এবং সে কি করলো, এরপরে চেক করলো, এটা চেক করলো যে কাজটা সাবমিট করে দিছেন, কাজ শেষ। জি, আর কি সমস্যা বলেন। আজকে গিগ দেওয়ার কথা ছিল, আজকে মনে হয় গিগ দেখাতে পারবো না, কারণ আজকে 10টা 11 বাজে গেছে অলরেডি। আর কি কি সমস্যা আছে বলেন, সীমাও পারছে, লিঙ্কটা দিয়ে দিতে হবে। ভাইয়া বুক মার্কিং আর হচ্ছে প্রোফাইল ইয়াটা একই রকম লাগলো। হ্যাঁ, এগুলা সেম কাজই, এবং বুকমার্ক যাদের জন্য খুলবেন এনাদের ইয়েটা রাখবেন আর কি, বুকমার্ক যাদের খুলবে দিবেন, এটার ইউজারটা পাসওয়ার্ডটা তাকে দিবেন না। এটা আপনি একটা ইউজার পাসওয়ার্ড অনেকজনের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু প্রোফাইল লিঙ্ক যাদের খুলে দিচ্ছেন এটার ইউজার পাসওয়ার্ড তাদেরকে দিয়ে দিবেন, কারণ এটা আপনারা লাগবে না। কারণ এগুলা একজনের আরেকজন ইউজ, কারণ একই প্রোফাইলে 2-3টা সাইট রাখা যায় না, একই প্রোফাইলে একটা সাইটে রাখতে হয়। তার জন্য আবার যে আপনাকে অর্ডার করে তার জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, কিন্তু এই অ্যাকাউন্ট গুলো আপনি সবার জন্য বারবার ব্যবহার করতে পারবেন। আপনি একটা লিস্ট করে সাজায় রাখবেন, পাসওয়ার্ড দিয়ে সবকিছু দিয়ে সাজায় রাখবেন, তখন এটা ভালোভাবে কাজ হবে। ভাই এটা তো তাদের ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করাইতেছি, আমি যদি চাই আমার একটা পিডিএফ বা আমার একটা সিভি যদি গুগলে র্যাঙ্ক করাইতে চাই, তাহলে কি আমরা যদি এরকম বুক মার্কিং বা প্রোফাইল ব্যাকলিং এগুলোর মধ্যে যায় যদি এরকম করে করে রাখি, তাহলে কি র্যাঙ্ক করবে? হ্যাঁ, এখানে আপনাকে পরিচয় একটা, আপনার নিজস্ব কিছু থাকতে হবে। এক, দেন আপনি যদি পাবলিক ফিগার হইতে চান, দেন আপনাকে সবাই চিনো, সেক্ষেত্রে দেন আপনাকে বিভিন্ন সোর্স থেকে ব্যাকলিঙ্ক আসতে হবে আপনার জন্য, মানে আপনাকে রেফার করতে হবে। মনে করেন একটা পণ্য আমরা চিনি কিভাবে, টিভিতে গেলেও তার অ্যাড দেখি, মোবাইলে গেলেও তার অ্যাড দেখি, কম্পিউটারে গেলেও তার অ্যাড দেখি, এরপরে ভাবি মাথায় থাকে যে জিনিসটা কি, জাস্ট গুগলও কি এরকম ভাবে আপনাকে চিনবে, যে যেখানে যায় আপনাকে দেখবে।
যেখানেই যাক আপনাকে দেখবে, তখন সে আপনাকে চিনে নিবে। জি, তারপর বলেন আর কি। বলেন। ওয়েব 2.0 কি বলেন তো? প্রথম কথা হচ্ছে ওয়েব 2.0 কি? সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। কথা বলেন, ওয়েব 2.0 হচ্ছে সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে। যেমন বর্তমানে খুব ভালো কাজ করতেছে উইশ.কম। আর মাথায় রাখবেন, যেই অ্যাকাউন্ট খোলেন, যেখান থেকে ব্যাকলিং জোগাড় করেন বা যাই করেন না কেন, গুগলের প্রোডাক্ট সবসময় অ্যাভয়েড করবেন। কারণ গুগল নিজেরটা নিজে আপনাকে সহজে ধরে ফেললে আপনি 2 নাম্বারই করতেছেন, আপনি নিজের কাজ নিজে করতেছেন। কিন্তু এটা যাতে ধরতে না দেয় যে আপনি একই আইপিতে বসে একই জিমেল দিয়ে আপনি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলে খুলে দিচ্ছেন। আর সবসময় মাল্টি জিমেল চেঞ্জ করে রাখবেন, প্রোফাইল নেম চেঞ্জ দিবেন, বিভিন্ন ইয়ে করবেন। যদি একদিনে 10টা করেন আপনি, বা একদিনে যদি 5টা ব্যাকলিং করেন, সেটা আপনার জন্য হোক অথবা ক্লায়েন্টের জন্য হোক, এটা কি মাথায় রাখবেন যে যাতে আপনার ইয়ে হয়, যাতে ট্রাস্ট লেভেলটাও বাড়ে। এই যে এটা, এখন এটা কি, আপনাকে একটা ওয়েবসাইট সে ফ্রিতে দিচ্ছে, একদম প্রফেশনাল মানে ওয়েবসাইট, কিন্তু শর্ত জুড়ে দিচ্ছে কি, শেষে উইক্স.কম থাকবে এবং আপনার ল্যাঙ্গুয়েজটা তাদের উইক্সে থাকে। সাধারণত ওয়ার্ডপ্রেসের এটা, ওয়ার্ডপ্রেস অনেকটা সিমিলার, কিন্তু আমার কাছে উইক্সটা এখন ওয়ার্ডপ্রেস থেকেও স্মুথলি মনে হয়। মানে এটা অনেক ফাস্ট মনে হয় এই সাইটটা। আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে দেখবেন, মানে ওয়ার্ডপ্রেসের মতোই অনেকটা সিস্টেমটা, কিন্তু একদম হুবহু না। এখানে এই আপনি, প্রেসে অনেক স্লো কাজ করে, একদমই কাজ করে না বললেই চলে। না না, ওইটা তো হিসাব আলাদা। এগুলা তো ওয়েব 2.0, ওইটা যদি ওয়েব 2.0, এগুলাতে আপনার সি প্যানেল বা এগুলো কিছুই পাবেন না। এগুলাতে সি প্যানেল টেনেল এগুলো কিছুই নেই। যেমন আপনি যদি, আমরা কোথায় যেন ছিলাম, ও, ওয়ার্ডপ্রেস.কমে কাজ করেন, তাও কিন্তু আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেস.কমটা তাও আপনি ইয়ে করতে হবে, মানে একদম ভালো, তাদের ডোমেন শেষে তাদের ডোমেন থাকতে হবে, আপনার সি প্যানেল দিবে না, কিছু দিবে না। ওয়েব, এটাও কি ওয়েব 2.0? .com আর .org দুইটা কিন্তু ভিন্ন জিনিস ওয়ার্ডপ্রেসের। আপনি এখানে কি, যদি আপনি ওয়েব 2.0 থেকে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে চান, এটা মাথায় রাখবেন, আপনার ওয়েবসাইটটাতে মিনিমাম 3টা পেজ থাকতে হবে। যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। এই 4টা পেজ আপনার মাস্ট বি থাকতে হবে, কারণ একটা ওয়েবসাইটে এই 4টা জিনিস থাকা লাগে গুগল র্যাঙ্কে আসার জন্য বা গুগল অ্যাডস। এটা তারপরে কি, ট্রাস্ট ফ্লো বাড়বে, যে এই জিনিসটা ট্রাস্ট ফ্লো, এবং একটা যখন পোস্ট করবেন
এটা একদম ফুললি পোস্ট যাবে, মানে একদম একটা ওয়েবসাইটে যেভাবে পোস্ট করতেছেন যে 200 300 500 ওয়ার্ড, মিনিমাম 500 ওয়াট করবেন, ইমেজ দিবেন, ভিডিও দিবেন, সবকিছু অ্যাড করে এরপরে ব্যাকলিং দিবেন। আর প্রথম দিনই ব্যাকলিং দিয়ে দিবেন না, মিনিমাম 1 সপ্তাহ যাক ইন্ডেক্স হোক, তারপরে ব্যাকলিং দিবেন। মানে যে কন্টেন্টটা ইন্ডেক্স হবে তারপরে ব্যাকলিং দিবেন, এর আগে না। আমি একটু আসতেছি।
যে ওয়েব 2.0 নিয়ে আর কি 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 প্রবলেম আর কিছু ক্লিয়ার হয়েছে না? ওয়েব 2.0 কি বা কিভাবে অ্যাক্টিং দিবেন? হ্যালো, জি ভাই, শাওন ভাই বুঝছে যে বুঝেছে। উনি কই? চ্যাট বক্সে লিখছে যে। জি। আর কোথায় কনফিউশন কারণ? না, বুক মার্কিংটা মোটামুটি বুঝতে ক্লিয়ার। পেরেছি। জি, একদম অন পেজ এসিও থেকে যে কোনো জায়গা থেকে বলতে পারেন, সমস্যা নেই। যে এসিও থেকে বলতে হবে বা অন্য কোনো সেক্টর থেকে বলতে পারবেন না এরকম না। ভাই একদিন একটা ইমেজ র্যাঙ্ক করা দেখাইছিলেন যে আসলে ইমেজ ডুপ্লিকেট কিভাবে অরিজিনাল করা যায়, ওটা যদি হ্যাঁ, একটু দেখাতেন। আমি বলতেছি একটু। প্রথম আমাদের একটা ইমেজ চেক করে কিভাবে বলেন তো? ইমেজটা ডুপ্লিকেট নাকি ডুপ্লিকেট না? গুগলের মধ্যে ওই যে ওই ইমেজটা দিয়ে সার্চ করলেই চলে আসে ওনার যে সার্চ। ইমেজটা হ্যাঁ হ্যাঁ, ইমেজটা এখন দিয়ে সার্চ করতে হয়। এটা ডুপ্লিকেট করার জন্য প্রথম আমাদের দুইটা কাজ করতে হবে। ইমেজের সাইজ চেঞ্জ করতে হবে। যদি ইমেজটা 500 বাই 500 থাকে, আপনি 500 বাই 700 বা এরকম সাইজ চেঞ্জ করতে হবে। এখন একটা বহু ব্যবহৃত ইমেজ যদি আপনি দেন, যেভাবেই সাইজ পরিবর্তন করেন না কেন, এটা আইসা পড়তে পারে। মানে আপনি আপনি যেই সাইজ ব্যবহার করছেন, এটা ধরেন 1000 বার ব্যবহার হয়েছে, আরেকজন আপনার সাথে মিলে গেছে, তখন কিন্তু এটা ইউনিক হবে না। এটা এই লিঙ্কে ক্লিক করলে যে কোনো একজনের ইমেজে চলে যাবে। এর জন্য যদি পারেন ফটোশপে কিছুটা কালার ইফেক্ট চেঞ্জ করেন এবং কিছু টেক্সট ব্যবহার করতে পারেন। এটা শুধু ক্যানভাতেও আপনি ব্যবহার করতে পারেন, ক্যানভাতেও ব্যবহার করতে পারেন, ক্যানভা দিয়েও করতে পারেন, কারণ ক্যানভা দিয়ে আপনি সহজে কালার ইফেক্ট দিতে পারবেন। না না, আমি এখানে আমার কোন ইমেজটা আমার ডিজাইন গুলো দেখাই। দেন এই যে ইমেজটা, এটা অনেক বহু ব্যবহৃত ইমেজ। ব্যবহৃত ইমেজ, আমি কি করছি, ইমেজটা নিয়েছি, নেওয়ার পর এখানে একটা ওয়াটারমার্কের মতো আছে, এখানে দেখেন। এখানে যদি টেক্সট না এরকম না, এখানে কিন্তু একটা ইফেক্ট আছে, দেখছেন? ঘাড়ো করলে বুঝতে পারবেন আরো। এটা এটা আমি হালকা ট্রান্সপারেন্ট করে এখানে দিয়ে রাখছি। মানুষের চোখে না ধরা পড়লে এটা কিন্তু গুগলের চোখে ধরা যাবে যে এটা এখানে একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট আছে। হ্যাঁ, এখানে আমি তো যারপর টেক্সটটা দিয়ে দিছি, এরপর আমার ইমেজটা কি ইউনিক হয়ে গেছে। বহু ব্যবহৃত ইমেজ গুলোতেই কাজ করবেন। আর যদি আপনি দেখেন সিম্পল ইমেজ, যদি দেখেন সিম্পল ইমেজ আসতেছে, তাহলে আপনি দেখেন একজন দুইজন, তখন রিসাইজ করে নিতে পারেন। যে জিনিসটা দিবেন মনে করেন একজন দুইজন নিচ্ছে, ব্যবহার করতেছে, তখন ওটা রিসাইজ করেন। আর যদি বেশি ব্যবহৃত ইমেজ গুলো নিতে হয়, সেক্ষেত্রে এই কাজ করেন। আর যদি অ্যামাজন বা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, বা অ্যাফিলিয়েট নিয়ে কেউ কাজ করার জন্য আপনাকে হায়ার করে, তাহলে একটা ইয়ে করেন, স্ক্রিনশট দিয়ে শট দিয়ে ইমেজ গুলো নিবেন। ডাইরেক্ট অনেক টুল পাওয়া যায় অনলাইনে, যে ডাইরেক্ট অ্যামাজন থেকে ছবি ডাউনলোড করার জন্য। আপনাকে প্রচুর টুল আছে অ্যামাজন, আলি এক্সপ্রেস থেকে ইমেজ ডাউনলোড করার জন্য। এখান থেকে ডাউনলোড না করে তবে স্ক্রিনশট দিয়ে নেন যতটুকু আপনার লাগে। এরপরে স্ক্রিনশট দেওয়ার পরে আপনি ফটোশপ যদি পারেন ভালো, আর না পারলে ফটোশপ, না পারলে ক্যানভাতে নিয়ে এটা, ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা, আপনি সাদা রাখেন আর বড় করেন ইমেজটা, দেখাচ্ছি। হুম,
যাক, আমার সাইজটা যদিও ঠিক নাই। এখানে আপনি কি করেন, ইমেজটা একটু ট্রাই না দেন। কালারটার সাথে সাদা কালারটা মিলতেছে না। দুইটাই আলাদা আলাদা দেখা যাচ্ছে। আমার আর একটু বড় নেওয়ার দরকার ছিল ইয়েটা। তার ইমেজটা এরকম আলাদা আলাদা মনে হয় যে ইফেক্টের কারণে। এবার আমার ন্যাচারাল মনে হচ্ছে। ওকে একটু বড় করে দিই। এইভাবে ব্যবহার করেন। দেখেন আমি ইমেজটা ডাউনলোড করে দেখি ইউনিক কিনা। সিমিলার ইমেজ পাবো, কিন্তু কিন্তু ইউনিক হবে ইমেজটা। দেখেন তো ক্লিক হয় নাকি। সিমিলার আসছে অনেকগুলাই। সেটা অ্যামাজনেরটাও আসতে পারে, সমস্যা নেই। আমারটাতে নো অ্যানাদার সাইজ দি সিমিলার ইমেজ ফাউন্ড, দেখতেছেন? জি ভাই। জি, তারপরে বলেন। আজকে যে কোশ্চেন করতে হবে এর জন্য আপনার কি কোনো দেখছেন পুরান ভিডিও গুলা, বা নিজেরা কাজ করে করে প্র্যাকটিস করে দেখছিলেন যে কোথায় প্রবলেম আছে এটা জানার জন্য? যাক, বলেন। আমি দেখি নাই বললাম। সেটা না, কি সমস্যা আছে বলেন। কেউ তো কিছু বলে না, মনে হয় না কারোর কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে তো ভালো। নেক্সট ক্লাসে আমি গিগ দেখবো। আমি আরো কিছু আপনাদের গিগ দেখাই দিই রিচার্জ করার জন্য। মেক অথরিটি বাই 3300। বাপরে বাপ, এগুলো টোটালি স্প্যাম, এখনো এগুলো চলে। অর্ডার আছে একটাও।
6000 ড্রুফল, এগুলা মূলত রোবট দিয়ে করে। এগুলা এগুলা সেল করা থেকেও বিরত থাকে, কারণ রোবট অটোমেটিক একটা নামে সফটওয়্যার আছে, এটা দিয়ে ওয়েব 2.0 ব্যাকলিং করা যায়। পার মান্থ $10 নেয় তারা। কাজে আসে না কোনো। দেখেন এই যে আই উইল বিল্ড ওয়েব 15 ওয়েব 2.0 সে তৈরি করে দেয়। ওই 15টা ব্যাকলিং দিচ্ছে $15, এখানে 25টা দিচ্ছে বাংলাদেশে। নি প্রিমিয়াম হচ্ছে 3টা অর্ডার বর্তমানে আছে ওনার। ইনি কিন্তু আমাদের স্টুডেন্ট, ইনি মনির ভাই স্টুডেন্ট। এই নাকি ছবি আলাদা, একজনের ছবি কি 2-3 জন ব্যবহার করতেছে নাকি? না, ইনি না, ইনি না। ওই মেয়ের ছবিও দেখছি এরকম। ইনি না, এটা তো অনেক টিভি, আর ইনি 17 সাল থেকে আছে। ইনি না। বুঝছেন? এই যে উনি কি করতেছে, ওয়েব 2.0 ব্যাকলিং সেল করতেছে 15টা ওয়েবসাইট। তার কাছে আপনার যদি 50টা থাকে, আপনি 50টা দিয়ে, কারণ এগুলো একবার করলেই আপনি আস্তে আস্তে বিভিন্নটা দিয়ে আপনি কন্টেন্ট দিতে থাকবেন, মাঝে মাঝে দুই একটা কন্টেন্ট দিবেন, আর এখানে আস্তে আস্তে সেল করবেন। সে 50টা দিচ্ছে $35, 40টা দিচ্ছে, আর তার বর্তমানে অর্ডার আছে 3টা ওয়েব 2.0। দেন প্রোফাইল ব্যাকলিং, বুক মার্কিং দেই। উনি করে কি, আইএল ডু 300+ বুকমার্ক। ইনি 100টা করে $5। তারপর বেস্ট গোল্ডেন 200টা করে $10, প্রিমিয়াম হচ্ছে $15, 65টা কাজ করছে। তারপরে ধরেন আপনি প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং এর প্রাইস একটু সাধারণত সবাই বেশি রাখে, কারণ এখানে অ্যাকাউন্ট খুলে দিতে হয় প্রতিটার জন্য, আর বুকমার্কের প্রতিটার জন্য তার অ্যাকাউন্ট খোলা লাগে না। 150টা অথরিটি প্রোফাইল $90, 300টা $180, 600টা $360। আপনি আরো কম রাখেন একটু। তারপরে ইমেজ সাবমিশন, ইনি কি করে, ইনফোগ্রাফি তৈরি করে, দেয়। অনেক কাজ করছে বাংলাদেশে মনে হয়। বাংলাদেশের এই কাজগুলো এখন কম, কিন্তু আগের তুলনায় আগে প্রচুর কাজ হইতো, এখন একটু তুলনামূলক কম, এটাও মাথায় রাখবেন। এখন ধরেন প্রাইস বেশি, এবং কাজে হচ্ছে মান্থলি এসইও প্যাকেজ, যে আপনি একজনে একদম টোটাল ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসবেন, এটা কোনটাকে যান। বা আপনি কি করেন, প্রতি মাসে মাসে একটা সার্ভিস দিবেন, কি কি সার্ভিস দিবেন তাকে এটা দেন, কি কি টোটাল কয়টা ব্যাকলিং আইনা দিবেন। এই যে দুইটা র্যাঙ্কে ওনার, উনি কি করে 150টা ম্যানুয়াল ব্যাকলিং দিচ্ছে, একটা প্যাকেজ 150টা হোয়াইট হ্যাট ফান্ডামেন্টাল ব্যাকলিং। আপনি কি করেন, মানুষকে মেইল পাঠায় পাঠায় দেখেন কারা কারা ব্যাকলিং কোন টপিকস উপর দেয়, এটা লিস্ট করে রাখেন। আস্তে আস্তে যতদিন কাজ করতে যাবেন, যত বেশি কাজ করবেন, তত আপনার লিস্ট ভারী হইতে থাকবে, কারণ গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। কারণ অনেককে আপনি বারবার মেইল করতেছেন কিন্তু গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে না, তো তাদেরটা আপনি ডাটাবেস থেকে বাদ দিয়ে দেন। যারা করে তাদেরকে আলাদা করে রাখেন, তখন যে কোনো কারো ক্লায়েন্টের সাইট আসবে, তাদের কাছে মেইল করেন যে
তখন আপনার কি ওই একটা ওয়েবসাইট আপনি যখন বারবার কাজ করেন বিভিন্ন সাইট থেকে, তখন তার সাথে আপনার সাথে এমনিতেই ভালো সম্পর্ক হয়ে যাবে। তখন আপনি তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে ইমেল দিতে পারেন যে আমি তোমার একটা স্টোর করো, দেখো কত না। তখন আপনি বলে দিবেন যে এই ডি এর এত সাইট আছে আমার কাছে। তখন আপনার রেট আরো বাইরে যাবে, যে এত ডি এর আমার 100টা সাইট আছে আমার কাছে, আমি ব্যাকলিংক বিক্রি করবো এখন বেশি বেশি। আপনার আর কাউকে মেইল করাও লাগতেছে না, কিছু লাগতেছে, আস্তে আস্তে ডাটাবেস বাইরে যাবে আপনার। কিন্তু আপনার 100 একই এক টপিক্সে মিনিমাম 10, 15, 20টা সাইট জোগাড় করতে একটু টাইম লাগবে, কারণ আপনি সবাই তো আর অ্যাকসেপ্ট করবে না। ফিউচার ফিউচার আছে, এবং সবচেয়ে ভালো কাজ হচ্ছে এটা। আর ওগুলাতে নিজের সাইটে ফিউচার তেমন নাই, কারণ এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, বুকমার্কিং, এগুলো আস্তে আস্তে ডে বন্ধ হয়ে যাচ্ছে। ওগুলাতে বর্তমানে আপনি কাজ করে যেতে পারবেন, কারণ অলরেডি দেখতেছেন যে অনেকে কাজ করে যাচ্ছে, এনারা কাজ করে যাচ্ছে। ইনি তো দেন টোটালি ইসলামিক কাজ করে, এটা শিওর থাকেন উনি টোটালি ইসলামিক কাজ করে, কারণ এটা রোবট ছাড়া কখনোই আপনি 6000, 3300 এগুলা ব্যাকলিং দেওয়া পসিবল না, তা আবার এই প্রাইজে। আর কে কয়টা করে বাই রিকোয়েস্ট পাঠান দিনে? আলমগীর হোসেন, আপনি বাই রিকোয়েস্ট পাঠান কয়টা প্রতিদিন? আজ গতকালকে কয়টা পাঠাইছেন? বা আমি রিকোয়েস্টই পাই না, আমার টাইমিং মিলে না আর কি। শাওন, আপনি? কি গেছে কয়টা আপনার? হুম, যাক ভালো। তারপরে আব্দুল কাইয়ুম, আপনার আপনার নাম জানি কি, সরি, শারমিন। শারমিন তো আপনি না, সুমাইয়া, সুমাইয়া। হ্যাঁ জি বলেন, আপনার আজকে কোনো সারা শব্দ নাই। ভাইয়া আপনার কথা শুনতে শুনতে ঘুমায় গেছিলাম। এখন যাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া আমি কোনো বাই রিকোয়েস্ট পাইনি। গিগ আছে কয়টা? 4টা। 4টা গিগ, একটা বাই রিকোয়েস্টও পান না একদিনে? হুম। কোন টাইমে দেখছেন আপনি? কত টাইম অ্যাক্টিভ ছিলেন ফাইবারে? ভাইয়া এখন তো ঢুকি না ফাইবারে। ও, আপনার বাসায় এসে কি বাই রিকোয়েস্ট চিঠি দিতে হবে যে আমি আসছি? হ্যাঁ, আমিদ আহমেদ, আপনি? ভাইয়া গিগি খুলি নাই, গুড। পাবলিশ করি নাই। শারমিন, আপনি? সবগুলো কাজ ইয়াতে কমপ্লিট করতে পারি।